2024 সালের কথা। তো একটা বিশেষ কারণবশত এরকম আমার সঙ্গে হচ্ছে গিয়ে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে 2024 সালের ঈদ উল ফিতরের সময় আমি তখন স্কুলে চাকরি বা জব করতাম। তো স্কুলের ছুটি ঈদ উল ফিতর উপলক্ষে একটা দীর্ঘদিনের বা লম্বা ছুটি। তারপরেও সেই লম্বা ছুটি সত্ত্বেও আমার বেশ অল্প কিছু স্টুডেন্ট, খুবই হাতে গোনা নগণ্য সংখ্যক, তারা বাসায় পড়তো বিধায় আমাকে হচ্ছে বলা হয় যে ঈদের ছুটিতে আমি যেন ঢাকায় ছুটি কাটাতে যাই। স্টুডেন্টদেরকে জবে থেকে ছুটি দিব, তারপরেই যেন সাথে সাথে যেন ঢাকায় চলে আসে, এবং সেই কাজটাও অনেকভাবে মানিয়ে নিয়ে তারপরে করা হয়। তো কথা মোতাবেক আমি গেলাম আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চাকে নিয়ে। যাবার পর কিন্তু আমি ওই বাসায় আমি গেলে কিন্তু সাধারণত আমাদের যেটা প্রেয়ার রুম বা গেস্ট রুম, সেই রুমেই সরাসরি ঢুকতাম। তো কখনো তিনি তার যেটা চিলড্রেন বেডরুম হিসেবে পরিচিত সেই রুমে আমাদেরকে ডেকে নিয়ে বলতেন এই রুমে থাকতে, বা কখনো হয়তো তার রুমে থাকতে বলতেন। তো ওই বিশেষ সময়টিতে তার বাসায় তার যেই পোষ্যের ওয়াইফ, মাত্র তখন বাচ্চা হওয়াতে তারা তাদের রুমে ছিল। আমি কিন্তু আমার মতো গেস্ট রুমে গিয়েছি। উনি কী করলো, আমাদেরকে তার রুমে নিয়ে আর তার পোষ্যের যে এবং তার যে নতুন যেই নাতি, তাকে হচ্ছে তাদের রুমে, বা যেটা আগের আমাদের ওই বাসার চিলড্রেন রুম হিসেবে পরিচিত, সেখানে আবার শিফট করে দেয়। আর এর পুরোপুরি দায়টা আমার ঘাড়ে চাপানো হয়, অভিযোগ করা হয়, মেসেজে আমাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করা হয় আমি কেন যাচ্ছি না। আমি ঢাকায়, এবং ওই ট্রিপে যাওয়ার পরই অর্থের হুট করে টাইফয়েড হয়ে যায়, এবং ওই ট্রিপেও আমার হাজব্যান্ডের সাথে আমার এখানকার সাংসারিক খরচ ঠিকমতো বহন না করা, দায়িত্ব ঠিকমতো পালন না করা, ভরণ পোষণ ঠিকমতো না করতে পারা নিয়ে বিভিন্ন ঝামেলা হয়েছিল। ঝামেলা হওয়াতেই কিন্তু ওইখানে আমি তখনও ডিভোর্সের জন্য চেষ্টা করছিলাম। এর মাঝখানে অর্থ অসুস্থ হয়ে যায়, টাইফয়েড ধরা পড়ে হুট করে, এবং তার জন্য ওকে হাসপাতালে ভর্তি করাতে হয়, সেন্ট্রাল হসপিটালে। একদম প্রায় 8-9 দিন পর্যন্ত ওকে হাসপাতালে রাখতে হয়। সেখানেও বলা হয়েছে যে আমি কেন এতদিন থাকছি, আমি কেন যাচ্ছি না, অথচ আমার ছেলে অসুস্থ সেই বিষয়ে একবার ঘুণা করে জানতে পর্যন্ত চায় নাই যেই কদিন আমি ছিলাম ওইখানে। উল্টা হাজব্যান্ডের সাথে প্ল্যান করে এই বাসা ছেড়ে একদম বাপের বাড়িতে চলে গিয়েছিল, এবং এই মেয়েটার সাথে পর্যন্ত আমার সমস্ত ব্যাপারে শেয়ার করেছে। মানে আমি একটা টোটাল বাজাইরা পাবলিক যাকে বলে, ঠিক আছে, ওই ডাইনির কাছে আমি হলাম বাজাইরা পাবলিক। সেটা প্রতিবেশী হোক, ফ্রেন্ডস হোক, ভাড়াটিয়া হোক, বা নিজের ঘরের পোষ্যবধূ হোক, যেইটাই বলেন না কেন। এবার কাদের কাছে যে সে কী শেয়ার করে, এবং তাদের কাছে সে আমাকে এভাবে ছোট করে নিচু করে কী আনন্দ পায়, কী মজা পায়, সেটা আমি জানি না। তবে এগুলো ঘটনা শেয়ার করার পর দেখা গেল যে ওই মেয়ে আমাকে যত ধরনের অসম্মান আছে সেগুলো করতে শুরু করলো, এবং সেটা সিক্রেটলি আমার সামনে খুব সুইট, বাট আমার পিছনে একটা ভালগার টাইপের মেয়ে, যে তার হাজব্যান্ডকে উস্কিয়েছিল আমার বিরুদ্ধে। অথচ আমি তার বাচ্চা এবং তাকে যেই রুমে তারা ছিল, আমার মানে ডাইনিং রুমে, সেই রুম থেকে শিফট করাতে আমার কোনো ভূমিকাও ছিল না। আবার আমি ঢাকায় যে নিজ থেকে গিয়েছিলাম তাও না, ঈদের ইনভাইটেশন পেয়েই গিয়েছিলাম। আমার বাচ্চার টাইফয়েড হয়, টাইফয়েড সেরে আসার পর কেন আমি এখান থেকে যাচ্ছি না, চাঁদপুরের তাকে পুরো বাসা দিয়ে দিয়েছে, আমাকে, আমার জামাইকে, আমার ছেলেকে আপ্যায়ন করতেছে ওর রুম শিফট করিয়ে, মানে যাচাই বাছাই না করে বধূর কাছ থেকে। নববধূ তো, বধূ, এরকম বধূ তো কেউ মানে পায় না। মা আর বধূ একই ক্যাটাগরি রয়েছে, মানে যা নয় তা বলেছে। এগুলো পুরোপুরি আমার কাছে একদম চেপে যাওয়া হয়েছে। কেন? যখন এগুলো বলেছে এই অন্যায় কথাগুলো, তখন ওই ডাইনি চুপ করেছিল, কোনো প্রতিবাদ করে নাই। নিজে যে সব কিছু করেছে, চাবি ঘুরিয়েছে, এগুলো কিচ্ছু বলে নাই, কিচ্ছু না। এবার আসি, টাইফয়েড হয়েছে ঢাকায়। আমার ছেলের জ্বর 104 ডিগ্রি পর্যন্ত একদম কন্টিনিউয়াস, জ্বর নাম ছিলই না, এমনকি সাপোজিটরেও নাম ছিল না। প্রথমে তো বাসাতেই চিকিৎসা করা হয়েছিল, তো সাপোজিটর দিয়েও তার জ্বর নামানো যাচ্ছিল না, এবং ও একদম কি বলবো, একদম হতবিহবল অবস্থার মতন। ওকে আমরা ইমার্জেন্সি সেন্ট্রালে তার কথাতেই নিয়ে যাওয়া হয়, এবং সে নাকি আমার হাজব্যান্ডকে হাসপাতালে যাওয়ার আগ মুহূর্তে আমার অগোচরে তাকে বলে রেখেছে সেন্ট্রালে গিয়ে ওয়ার্ডে ঢুকবা, হ্যাঁ, নন এসি ওয়ার্ডে চলে যাবা। সেন্ট্রালে আবার ওয়ার্ডের মধ্যে মনে হয় এসি নন এসি আছে, কেবিনেও সিমিলার এসি নন এসি আছে। একে আমার বাচ্চা এত প্রচণ্ড অসুস্থ, আচ্ছা ওয়ার্ড বলেছে, দ্যাট ডাজেন্ট ম্যাটার, ওয়ার্ডে অনেকেই থাকে, কিন্তু এত প্রচণ্ড গরমের দিন ছিল তখন, ওই গরমের মধ্যে সে মেনশন করে দিয়েছে নন এসি ওয়ার্ডে যাওয়ার জন্য। এখন আমার কথা হচ্ছে, আমার ছেলের চিকিৎসা, ওই মুহূর্তে আমার কিন্তু একটা সেভিংস ছিল, আমার হাতে বেশ টাকা কিছু ছিল, আমার ছেলের চিকিৎসা খরচ তো আমিই দিতাম। তার চিন্তা যে আমার হাজব্যান্ড, তার তো টাকা পয়সা তেমন নাই, ব্যবসায়িক মন্দা, এগুলো তো সে জানতো, আমি কেন ডিভোর্স নিতে চাচ্ছি এগুলো জানতো। তারপরেও সে মেনশন করে দেয় ছেলেকে নিয়ে নন এসি ওয়ার্ডে যাইতে, ভর্তি হইতে, নাইলে সে মানে তার ধারণা সে বিল দিবে। কিন্তু আমরা তো বলি নাই, আমি তো অ্যাটলিস্ট বলি না। আমার মনে প্রিপারেশন ছিল আমার ছেলের চিকিৎসার খরচ আমিই দিব, হসপিটাল বিল আমিই দিব। ভাই জাস্ট 2 দিন ওয়ার্ডে আমার বাচ্চা আরও বেশি অসুস্থ হয়ে গেছে, ইনফ্যাক্ট আমি নিজে অসুস্থ হয়ে যাচ্ছিলাম, যেটা সবচেয়ে বড় সমস্যা একটা অসুস্থ বাচ্চাকে সামলাইতে। কিন্তু তার মা এবং মার সাথে আরেকজন অ্যাটেন্ডেন্ট অবশ্যই লাগে, কারণ মা একা সব কিছু পারে না। এটা যে যত বড় বড় আলাপি করুক না কেন, একা তো আর সম্ভব না। এবার ওই নন এসি ওয়ার্ডে দেখা যেত রাত 10টা বা 11টার পরে পুরুষদেরকে আর অ্যালাউ করতো না, যার কারণে আমার হাজব্যান্ড আমার সাথে থাকতে পারতো না। এদিকে আমার সাথে আর কাউকে আছে না যে আত্মীয় স্বজনের মধ্যে থেকে কাউকে দিবে আমার সাথে থাকার জন্য, সেটাও সে দিচ্ছিল না। তার এত বিষ পেটে, পুরো রেস্ট্রিক্টেড। পরে একদিন মনে হয় অনেক করে জনিকে, মানে আমার হাজব্যান্ডকে দিয়ে বলি, আমার ছোটো খালার মেয়ে, খালাতো বোনটাকে একটা দিন মনে হয় আমি রাখতে পারছি। দেন আমি কী করলাম, আমি কেবিনে শিফট করলাম, নন এসি কেবিনেই শিফট করলাম। যে আমার কথা হচ্ছে আমার ছেলের হসপিটালের বিল দরকার হয় আমি দেবো, তাও আমি কেবিনে চিকিৎসা করবো, কেবিনে থেকে অসুস্থ হোক।
তাহলে দেখেন, আমি তার কাছ থেকে কোনো দিন কোনো কিচ্ছু নিতে চাইনি, তারপরেও যে মিথ্যা অভিযোগ আনা হয়েছে আমার বিরুদ্ধে, আমি এবং আমার হাজব্যান্ড মিলে মোটা অঙ্কের টাকা নাকি দাবি করছি। এই মিথ্যা কথাগুলোর শাস্তি যেন অগ্নি বর্ষণের মতো করে উপর থেকে, আসমান থেকে যেন জমিনে নামে।